হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ১০১টি অ্যাকাউন্টস জবের ইন্টারভিউ কোয়েশন নিয়ে কথা বলবো। ভিডিওটি অবশ্যই বড় হবে এবং ভিডিওটি কয়েকটা পার্টে হবে, যাতে আপনাদের কাছে যথেষ্ট ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলোর উত্তর দিতে পারি, যাতে আপনারা ভাইভা ফেস করতে পারেন, জব ইন্টারভিউ দিতে পারেন। এটা শুধু অ্যাকাউন্টস জব, ফিন্যান্স জব এবং অন্য যেকোনো জবের সাথেই আপনার কাজে লাগবে। কারণ কর্পোরেট জবের প্রশ্নের ক্ষেত্রে যে একটা কম্বিনেশন থাকে, কোথাও অ্যাকাউন্টসের জব একটা প্রশ্ন করে ফেলতে পারে, ট্যাক্স থেকে করে ফেলতে পারে, অথবা ফিন্যান্স থেকে করতে পারে। এরকম ১০১টি প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো। প্রথম আমরা ডেবিট এবং ক্রেডিট অর্থ কি। আমরা জানি স্বাভাবিকভাবে যদি আমাদের বলতে হয়, ডেবিট হিসাবের বাম পক্ষ আর ক্রেডিট হিসাবের ডান পক্ষ। এটা আসলে স্পেসিফিক না এক কথায় বলতে গেলে। তবে ডেবিট নিয়ে ডিটেলস কথা বলতে গেলে যদি আমরা জানি, হিসাবের যখন আমরা এলিমেন্টগুলো পড়ি, উপাদানগুলো, তখন ওখানে আমরা দেখি যে অনেকগুলো উপাদান থাকে, স্পেশালি 5টি উপাদান। এটার একটা বাড়লে ডেবিট, একটা কমলে ডেবিট। যেমন ক্রেডিট অ্যাসেটের ক্ষেত্রে যদি আমরা বলি, অ্যাসেট যদি বাড়ে তখন ডেবিট, অ্যাসেট যদি কমে তারপর ক্রেডিট। তেমনই আদার্স যে 5টা এলিমেন্ট আছে সবগুলো একই রকম ক্রাইটেরিয়া। তবে আপনি এরকম করে উত্তরটা দিতে পারেন, ডেবিট হলো অ্যাকাউন্টে অর্থ যুক্ত করার প্রক্রিয়া আর ক্রেডিট হলো কর্তন করার প্রক্রিয়া। যেহেতু এটাকে উদাহরণটা দেওয়া হয়েছে মূলত অ্যাসেটের বেসিস করে, তবে আপনি ডিটেলস বলার চেষ্টা করবেন। লেনদেনের ক্ষেত্রে প্রতিটি ডেবিটের জন্য একটি ক্রেডিট থাকে, এটি হিসাবের ব্যালেন্স নিশ্চিত করে। তারপরে হিসাব বিজ্ঞান। আপনি বলতেই পারেন যে হিসাব বিজ্ঞান আবার কি, কারণ হিসাব বিজ্ঞান যখন আপনি ক্লাস 9-10-এ পড়ছেন আর উপরের লেভেলে পড়ছেন, সেটার ডেফিনেশন যেমন সেম না, আর আপনাকে হিসাব বিজ্ঞান কি এটা জিজ্ঞেস করাটা অস্বাভাবিক না। তাই হিসাব বিজ্ঞান জিজ্ঞেস করলে আপনি সহজ করে বলবেন আর্থিক লেনদেনের সঠিক রেকর্ড, সারসংক্ষেপ, বিশ্লেষণ এবং রিপোর্টিং প্রক্রিয়া। আরও আমরা সব বলতে পারি যে প্রক্রিয়ার মাধ্যমে একটি লেনদেন শুরু থেকে তারপর আমরা একদম শেষে যখন আমরা ডিসিশনের জন্য তথ্য দরকার সেই পর্যন্ত যে প্রক্রিয়াটা হয়, সেটাই হিসাব বিজ্ঞান। এর মাধ্যমে ব্যবসায় আর্থিক অবস্থা নির্ধারণ করা যায়। অ্যাকাউন্টিং ব্যবসায়ের পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এটি আর্থিক তথ্য ব্যবহার করে ব্যবসায়ের কার্যক্রম পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনাকে বলতে হবে যে প্রক্রিয়ার মাধ্যমে লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, তারপর সঠিকভাবে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতকরণ এবং রিপোর্টিং প্রক্রিয়াটা ওই রকম করে করা, যারা হিসাব বিজ্ঞান ইউজার তারা যাতে বুঝতে পারে একটা প্রতিষ্ঠানে আসলে কি হয়েছে। অ্যাসেটস মানে প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পদ, যা ভবিষ্যতে আর্থিক সুবিধা আনতে পারে। যেমন একটা প্রতিষ্ঠানে অ্যাসেট সরাসরি বেনিফিট দেয় না, এটা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। কারণ অ্যাসেট ইনফ্রাস্ট্রাকচার, যেটা প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, যেটা আমরা লং টার্ম অথবা নন কারেন্ট অ্যাসেট বলি, এগুলো ব্যবসায়িক প্রোডাকশন ও উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, তা থেকে ইনডিরেক্ট বেনিফিট পাওয়া যায়। অ্যাসেটকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা কারেন্ট অ্যাসেট, একটা নন কারেন্ট অ্যাসেট। উদাহরণ নগদ টাকা, স্টক, মেশিনারি। অ্যাসেট ব্যবসায় আর্থিক শক্তি বোঝাতে সাহায্য করে, কারণ অ্যাসেট আপনার প্রতিষ্ঠান যত বেশি অ্যাসেট থাকবে তত সুবিধা। তবে এটা মনে রাখতে হবে, আপনার প্রতিষ্ঠানে অ্যাসেট কাজে লাগবে বলে নগদ টাকা প্রচুর, ব্যাংক ব্যালেন্স প্রচুর রেখে দিচ্ছেন, এইটা না। কারণ আমরা জানি অ্যাসেটের, কারেন্ট অ্যাসেটের একটা রেশিও আছে, যেটা 1:2, 2:1। অর্থাৎ আপনার 2 টাকা লাইবিলিটির জন্য 1 টাকা লাইবিলিটির জন্য 2 টাকা অ্যাসেট থাকতেই পারে, কারণ অলস টাকা পড়ে রাখলে তো ব্যবসাতে কোনো লাভ নাই। তারপর লাইবিলিটিস হলো ব্যবসায় দায়বদ্ধতা, যা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। এটি ব্যবসার উপর চাপ তৈরি করতে পারে যদি সঠিকভাবে ম্যানেজ না করা হয়। কারণ লাইবিলিটিসটা যেহেতু 2 ধরনের লাইবিলিটিস আমরা ব্যবসা প্রতিষ্ঠানে জানি, এটা স্পেসিফিক করলে ব্যবসা প্রতিষ্ঠানে এক লাইবিলিটিস থাকবে, আর একটা ওনার সিকিউরিটি থাকবে। তাই ব্যবসা যখন লাইবিলিটিসের মধ্যে পড়ে, অর্থাৎ ব্যাংক থেকে লোন নেয় অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে লোন নেয়, এটার পরিমাণ যত বেশি বাড়বে তত ব্যবসার জন্য প্রবলেম বেশি হবে। কারণ ব্যবসার চেষ্টা করতে হবে ওনার সিকিউরিটিটা বেশি থাকা। মালিকের নিজস্ব ক্যাপিটাল যদি বেশি থাকে, তাহলে ব্যবসার রিস্কটা মিনিমাইজ হতে থাকে। এটি ব্যবসার উপর চাপ তৈরি করতে পারে যদি সঠিকভাবে ম্যানেজ না করা হয়। উদাহরণ হিসাবে তো আমরা বললাম এগুলো। তারপর লাইবিলিটিসের মাধ্যমে ব্যবসায় আর্থিক ঝুঁকি নির্ণয় করা যায়। তাই লাইবিলিটিসটা মিনিমাইজ করা বুদ্ধিমানের কাজ।
ক্যাপিটাল হচ্ছে ব্যবসার শুরু বা পরিচালনার জন্য বিনিয়োগ করা অর্থ। ব্যবসা যখন শুরু করছে অথবা ব্যবসার পরবর্তীতে কোনো ক্রাইসিসে পড়ছে তখন মালিক যে টাকা পয়সা দিবে সেটাই হচ্ছে ক্যাপিটাল। এটি মালিকের ইকুইটি হিসাবে বিবেচিত হয়। ক্যাপিটাল ব্যবসায় প্রবৃদ্ধি ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসার স্থায়িত্বের জন্য পর্যাপ্ত ক্যাপিটাল থাকা অত্যাবশ্যক। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন কি? অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে আপনার খুবই ভালোভাবে বুঝতে হবে, কারণ পুরো অ্যাকাউন্টিংটা দাঁড়ায় আছে এই তিনটা জিনিসের উপর। সেটা হয় অ্যাসেট হবে, সেটা হয় লায়াবিলিটিস হবে, অথবা ওনার্স ইকুইটি হবে। এখানে বলিও দিচ্ছি যে এটি অ্যাকাউন্টিং এর মূল ভিত্তি, কারণ অ্যাকাউন্টিং এর যে ফাউন্ডেশন সেটা হচ্ছে তার ইকুয়েশন। তার যতটুকু সম্পদ থাকবে তার ততটুকু লায়াবিলিটিসও থাকবে অথবা ওনার্স ইকুইটি থাকবে। এই সমীকরণে ব্যবসার সম্পদ, দায় ও মালিকের অংশের মধ্যে সম্পর্ক বোঝানো হয়। এর মাধ্যমে আর্থিক বিবরণী সঠিকতা নিশ্চিত করে। জার্নাল হিসাবের হচ্ছে প্রথম যে স্টেপটা হিসাব চক্রের, সেটাই হচ্ছে জার্নাল। এটা জার্নাল হচ্ছে লেনদেন যখন প্রতিষ্ঠানে হয় তার আর্থিকভাবে অর্থাৎ আর্থিক মূল্য হয়েছে কিনা বা যে প্রাথমিক রেকর্ড বই যেটা, এটাই হচ্ছে জার্নাল। কারণ প্রথমেই ধরেন লেনদেনটা আমরা একটা ঘটনা ঘটলো, আমরা জানি ইভেন্ট আর হচ্ছে ট্রানজেকশনের ডিফারেন্ট। ইভেন্ট হচ্ছে যেটা আমরা কোনো প্রতিষ্ঠান যে কোনো ঘটনা ঘটে সেটা হচ্ছে একটা হচ্ছে ঘটনা, এটাকে ইভেন্ট বলে। আর যেখানে হচ্ছে অর্থের অঙ্কের পরিবর্তন হয় সেটাই হচ্ছে একটা লেনদেন। আর ব্যবসা কখনোই হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না এমন কোনো ঘটনা লিপিবদ্ধ করবে না। আর লিপিবদ্ধর যে প্রক্রিয়াটা এটি হচ্ছে জার্নাল। এটি হিসাব রক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। জার্নাল থেকে লেজারে তথ্য স্থানান্তর করা হয়। তারপর আছে দ্বিতীয় যে হিসাব চক্রের ধাপ, সেটা হচ্ছে লেজার। লেজার হলো বিভিন্ন অ্যাকাউন্টের বিস্তারিত রেকর্ড, যেখানে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট হিসাব দেখা যায়। এটি আর্থিক অবস্থা প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ প্রতিটি লেনদেনের যেটা যখন জার্নাল হবে, অর্থাৎ লেনদেন হিসেবে চিহ্নিত করে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হবে, তারপরের স্টেপ হচ্ছে লেজার করা। অর্থাৎ প্রতিটি রেকর্ডের বিস্তারিত, যেমন একটা সেলস লেজার, যত ধরনের সেলস আছে এখানে চলে আসবে। যেমন যদি নগদান হিসাব বলি, এখানেও নগদ চলে যাবে। আর এটি আর্থিক অবস্থা প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। তবে আমরা যখন আধুনিক পদ্ধতিতে যখন লেজারগুলো করা হয়, সেটার ব্যালেন্স হচ্ছে সাথে সাথে জানা যায়। আর যেটা আগে সনাতন পদ্ধতিতে, ওখানে হচ্ছে মাস শেষে জানা যায়। তবে আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখি, লেজারের যে ব্যালেন্সটা আমরা প্রতিনিয়ত জানতে পারি, এরকম করে আধুনিক পদ্ধতিটাই ব্যবহার করা হয়। ট্রায়াল ব্যালেন্স, এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স আসলে হিসাবের প্রক্রিয়া মানে চক্রের মধ্যে পড়ে না, কারণ এইটা দ্বারা হচ্ছে হিসাবের কেবল একটা ডেবিট ক্রেডিট, অর্থাৎ খতিয়ানের যে ডেবিট ক্রেডিটটা দেখানো হয়েছে এইটা ঠিক আছে কিনা ব্যালেন্সটা, এটা যাচাই করার জন্য হচ্ছে ট্রায়াল ব্যালেন্সটা ব্যবহার করা হয়। ট্রায়াল ব্যালেন্স একটি তালিকা, এটা কেবল তালিকা যেখানে সব অ্যাকাউন্টের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স দেখানো হয়। কারণ এই তালিকায় আপনি দেখতে পাবেন যে যদি আমরা এর আগে লেজার ব্যালেন্স করছি, সকল সেলস নিয়ে একটা লেজার, সেলস লেজার, এইটার যে ব্যালেন্স চলে আসবে ট্রায়াল ব্যালেন্সে, তারপর ডেবিট ক্রেডিটটা দেখতে হবে ঠিক আছে কিনা। মানে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। এর মাধ্যমে হিসাবের সঠিকতা যাচাই করা যায়। তারপর হচ্ছে আয়। আয় হলো ব্যবসার বিক্রয় বা পরিষেবা থেকে প্রাপ্ত অর্থ, যা ব্যবসার মূল উৎস। আয় বাড়ানোর ব্যবসায় লাভ বৃদ্ধি পায়। ব্যবসার যে মূল উদ্দেশ্য আয়, রেভিনিউ, যেটার মূল সোর্স হচ্ছে সেলস। সেলসের যে রেভিনিউ অথবা যারা সেবা দেয়, সেবা থেকে প্রাপ্তি, এটার জন্য হচ্ছে ব্যবসায়ের সব হিসাব নিকাশ করা হয়। তাই আমরা আয় যত বাড়বে ততই হচ্ছে ব্যবসার যে লাভের পরিমাণ তত বাড়বে আয় বাড়ার সাথে সাথে, কারণ নিট লাভ অথবা লস এটা হচ্ছে আয়ের সাথে নির্ভরশীল। তারপর প্রশ্ন হচ্ছে ব্যয়, কারণ আয় যখন আমরা করতে যাব এর জন্য অবশ্যই আমাদের ব্যয় হবে। তাই আপনাকে যদি জিজ্ঞেস করে আসলে এক্সপেন্স কি, তখন আপনাকে বলতে হবে যে আয়ের এগেনস্টে যে খরচগুলো হয় সেগুলোই হচ্ছে আসলে এক্সপেন্স। এই এক্সপেন্সগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে পরিচালনা খরচ, এটি ব্যবসার লাভ কমায়, ব্যয়ের সঠিক হিসাব রাখা জরুরি। কারণ যেহেতু এক্সপেন্স, যেমন আপনি যখন সেলস করছেন, সেলসের জন্য র মেটেরিয়ালস কিনে আনছেন, তার মানে কি এক্সপেন্স ঘটছে। আর এই এক্সপেন্স গুলো হচ্ছে ব্যবসার লাভটাকে কমায় ফেলতেছে, কারণ এক্সপেন্স ছাড়া কোনো লাভও হবে না, সেলস আসবে না। লাভ ও ক্ষতি, লাভ মানে কি, যখন আমরা পণ্য বিক্রি করি, বিক্রি করার পর পর্যন্ত যত ধরনের খরচ আছে সবগুলো খরচ নেই, বিক্রয় থেকে বাদ দেই, বাদ দেওয়ার পর আমরা দেখি আসলে লাভ হচ্ছে না লস হচ্ছে। যদি আমরা দেখি
সেলসের যত টাকা সেলস করছি তার থেকে সকল খরচ বাদ দেওয়ার পর যদি আমার আরো টাকা থাকে, তার মানে এটা হচ্ছে লাভ। লাভ মানে মালিকানা সত্ত্ব বাড়ায় দিবে, মালিকের টাকা পাবে। আর ক্ষতি মানে উল্টোটা, কারণ আপনাকে হচ্ছে সেলস করছেন, সেলস থেকে সকল খরচ বাদ দিয়ে দেখা গেল আপনার মাইনাস হয়ে গেছে। এখন মাইনাস হলো হচ্ছে মালিকের যে অংশটা এটা কমে যাবে, অর্থাৎ ক্যাপিটাল থেকে সেটা কমে যাবে। ব্যবসার সফলতা লাভের উপর নির্ভর করে, কারণ আপনি যদি প্রতিনিয়ত লসই করতে থাকেন তাহলে আপনার ব্যবসা তো এমনিই থাকবে না। তাই হচ্ছে লাভের একটা দরকার আছে। অর্থনৈতিক বছর ফিসক্যাল ইয়ারটা কাউন্ট করা হয় হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা স্ট্যান্ডার্ড যেটা প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে গোয়িং কনসার্ন প্রিন্সিপাল। সেই অনুসারে হচ্ছে হিসাব কালটাকে আমাদের ভাগ করে নিতে হয়। আমাদের বাংলাদেশে যেটা হয় 1 জুলাই থেকে 30 জুন হচ্ছে হিসাব কাল ধরা হয়। এই হিসাব কালটা দৌড়ে আমাদের প্রতিষ্ঠানে লাভ হয়েছে না লস হয়েছে এইটা হচ্ছে বের করা হয়। এটি সরকারি কর সংগ্রহ ও হিসাব নিকাশের জন্যও ব্যবহার করা হয়। ডিভিডেন্ড হচ্ছে কোম্পানির মুনাফার অংশ যা শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়। কোম্পানি যত টাকা মুনাফা করছে পুরো টাকাটা কিন্তু ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিবে না, তার একটা অংশ শেয়ার হোল্ডারকে দিবে, আরেকটা অংশ হচ্ছে রিজার্ভে রাখবে। তাই হচ্ছে যে কোম্পানির ক্ষেত্রে স্পেশাল ডিভিডেন্ড শব্দটা আসে, তারা একটা লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের দিয়ে থাকে। এটি শেয়ার হোল্ডারদের বিনিয়োগের প্রতিদান, কারণ শেয়ার হোল্ডার যে বিনিয়োগ করতেছে এটার হচ্ছে একটা প্রতিদান পাচ্ছে, কারণ সে যে এতগুলো টাকা ফেলে রাখছে এটার তো একটা লাভ আসতে হবে। অর্থনীতি বিবরণ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি? অর্থনৈতিক বিবরণ হলো একটি রিপোর্ট যা কোম্পানির আর্থিক অবস্থা, লাভ, ক্ষতি ও নগদ প্রভাব প্রদর্শন করে। এটি বিনিয়োগকারী ও কর্তৃপক্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেখানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান, লাভ, ক্ষতি, নগদ প্রবাহ এই সবগুলো জিনিসে একটা ডাটা থাকে, যা দিয়ে হচ্ছে যারা হচ্ছে অ্যাকাউন্টিং ইউজার, যারা এই স্টেটমেন্টটার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবে, ইনভেস্টমেন্ট করবে অথবা যে কোনো ধরনের কিছু জানতে চায়, সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোতেই জানা যায়। ক্যাশ ফ্লোটাকে ব্যবসাকে তুলনা করা যায় হচ্ছে লাইফ ব্লাড, অর্থাৎ মানুষের চলাফেরা করতে যেমন রক্তের প্রয়োজন তেমন হচ্ছে ব্যবসায় ক্যাশ ফ্লোটা ভালো থাকতে হয়। তো ক্যাশ ফ্লো মানে হচ্ছে অর্থের আগমন অথবা প্রস্থান, অর্থাৎ ক্যাশ ইনফ্লো আর একটা ক্যাশ আউটফ্লো। সবসময় খেয়াল রাখতে হয় ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশের ইনফ্লোটা ভালো থাকতে হয়, তাহলে ব্যবসায়ের যে অপারেটিং ক্যাপিটাল সেটা হচ্ছে ভালো থাকে। যদি কোনো কারণে উল্টাটা হয়, যেমন ক্যাশ যাচ্ছে বেশি আসতেছে কম, তখন ক্যাশটা কমে যাবে, তখন ব্যবসা হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়বে, ব্যবসা তখন লোন নিতে চাইবে, আর লোন যখন নেবে তখন হচ্ছে ব্যবসা আস্তে আস্তে ট্র্যাপে পড়ে যাবে। এটি ব্যবসা অর্থনীতি স্থিতিশীলতা নির্ধারণে সাহায্য করে। আমরা অপচয় ইংলিশের ডেপ্রিসিয়েশন, যেটা অ্যাকাউন্টিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে বাস্তবে আমরা অপচয় নামে একটা শব্দ জানি। অপচয় হচ্ছে স্থায়ী সম্পদের মূল্যমান ধীরে ধীরে হ্রাস পাওয়া। যে স্থায়ী সম্পদ যেটা আছে সেটা ব্যবহার করা হচ্ছে, তার মূল্য হ্রাস পাবে, 1 বছর পরে আস্তে আস্তে একটা সময় ওই সম্পদগুলো থাকবে না, তাই হচ্ছে স্থায়ী সম্পদের মূল্যমান কমে যাওয়া, যেটাকে খরচ হিসাবে আস্তে আস্তে প্রতি বছর দেখাইতে হয়, এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। এটি হিসাব নিকাশের খরচ হিসাবে গণ্য হয়। ব্যালেন্স শিট হচ্ছে আর্থিক বিবরণী যা নির্দিষ্ট সময়ের হিসাবে অনুযায়ী সম্পদ, দায়, মালিকানার অংশ। এখানে হচ্ছে ব্যালেন্স শিট হচ্ছে 3টা পার্ট, একটা সম্পদ, আরেকটা হচ্ছে দায়, আরেকটা হচ্ছে মালিকানা অংশ। এর আগেই আমরা পড়ছি, সেটা হচ্ছে অ্যাসেট মানে সম্পদ সমান দায় যোগ মালিকানা অংশ। এটার বাস্তব প্রয়োগটা হচ্ছে আমরা দেখব ব্যালেন্স শিট, কারণ সম্পদ সমান দায় এবং মালিকানা অংশ দুইটা মিলে গেলেই আমরা বুঝবো এর আগে যে আমরা জার্নাল করলাম, লেজার করলাম, সবগুলো জিনিস ঠিক আছে। বিক্রয় ও আয়। বিক্রয় মানে হচ্ছে পণ্য বা পরিষেবা বিপণন থেকে প্রাপ্ত অর্থ, আর আয় মানে হচ্ছে বিক্রয় সহ যে কোনো ধরনের মুনাফাজাত প্রাপ্তি। আপনাকে খেয়াল রাখতে হবে, যখন সেলস করে কোনো টাকা পাই তখন সেটা হচ্ছে বিক্রয়, আর আয় হচ্ছে শুধু সেলস না, অন্য যে কোনো ভাবে, যেমন প্রতিষ্ঠান তার এক্সট্রা স্পেস বাড়া দিতে পারে, অথবা প্রতিষ্ঠান দেখা যায় অন্য কোনো সোর্স থেকে আর্নিং হইতে পারে, সেগুলো হচ্ছে সবগুলো আয়। ব্যাংক রিকনসিলিয়েশন মানে হচ্ছে ব্যাংকের যে স্টেটমেন্টটা থাকে, ব্যাংক যে স্টেটমেন্ট এবং অ্যাকাউন্টিং রেকর্ডের মধ্যে পার্থক্য মিলিয়ে দেখা। ব্যাংকে হচ্ছে তার ব্যাংকের মতো করে হিসাব রাখে, আর অ্যাকাউন্টিংয়ের যে হিসাবটা অ্যাকাউন্টিংয়ের মতো রাখে। এই হিসাবে সঠিকতা অবশ্যই নিশ্চিত করতে হবে, অর্থাৎ ব্যাংকের সাথে দিন শেষে প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্টিংয়ের রেকর্ড সেটা মিলাইতে হয়, আর মিলানোর জন্য হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন করা হয়, যাতে হচ্ছে সহজে মিলানো যায়।
আজকে হচ্ছে আমরা এই হচ্ছে ২০টা প্রশ্ন সেটা এখানে ১ম পার্টে করা হইছে। আপনারা অবশ্যই পরবর্তী পার্টগুলো দেখবেন। কারণ এটা ১০১ টি প্রশ্নের একটা মানে আমি ধারণা দিচ্ছি। সেই অনুসারে সবগুলো হচ্ছে আপনাকে দেখতে হবে। কোনো অ্যাকাউন্টিং রিলেটেড ভাইবার জন্য ভালো হওয়ার জন্য। ধন্যবাদ। সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।